হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, রেজুলেশন দেখানো হয়েছিল। তো আমি যে কথা বলছিলাম যে এখানে আমাদের প্রথমে ফাইল নেম দেওয়া যায়, তারপর প্রিসেট, এগুলা তো বলছি। প্রিসেট দেখে আপনারা যদি প্রিসেট যেগুলা নরমালি করা আছে ফটোশপের, ইন্টারন্যাশনাল সাইজ আছে, ফটো ওয়েব এগুলার জন্য করা আছে, আপনারা যদি এগুলা থেকে ধরেন আমার A4 সাইজ লাগে, তাইলে আমি ইন্টারন্যাশনাল পেপার থেকে গিয়ে এখানে A4 দিতে পারি, A6 লাগলে A6 দিতে পারি, A5 পেপার লাগলে A5। বাট আমি চাচ্ছি যে এখন এগুলা কিছু না দিয়ে আমি আমার নিজ থেকে একটা কিছু, অথবা মোবাইল ডিভাইসের জন্য, ওয়েবের জন্য। তো এখানে দেখেন ওয়েবের জন্য এখানে 800 আছে, 600 আছে। তো আমি চাচ্ছি না, আমি নিজ থেকে আমি আমার মতো একটা দিয়ে দেবো। তো আমি এখানে দিলাম 1000, আর এখানে 600, তার সমস্যা নাই। তো দেখেন আমি যখন নিজ থেকে এডিট করছি, তাহলে এখানে এটা নরমালি কাস্টম হয়ে গেছে। তো এটা যদি আপনার আপডেট ভার্সন থাকে, তাইলেও এইভাবে সাইডে দেখবেন, ডান সাইডে দেখবেন এইভাবে এই অপশন গুলো আছে। তো এখান থেকে আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে পিক্সেল দিছি, আর রেজুলেশনে কি দিব 72, যেহেতু এটা ওয়েব অথবা এই টাইপের কিছুর জন্য করব, 72 দিলাম। আর যদি এটা আমি প্রিন্টের জন্য করি, তাইলে এখানে আমার 72 এর জায়গায় 300 হবে। এই দুইটা 300 দিতে রেজুলেশন হবে। ইউজ হবে, হয়। বাট আরো আছে, বাট এগুলো তেমন একটা হয় না। বাট যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার এই রেজুলেশন দিতে হবে, তাইলে দিয়ে দিবেন সমস্যা নেই। তো যেহেতু আমি বলছি এটা ওয়েবের জন্য, ওয়েব অথবা কম্পিউটার স্ক্রিনের জন্য কিছু করতে চাই, তো তাহলে এটা কালার মোডটা কি হবে? কালার মোডে কি দিব? সিএমআইকে নাকি আরজিবি? আরজিবি। হ্যাঁ, আরজিবি। আর যদি এটা আমার প্রিন্টের জন্য হতো, তাইলে অবশ্যই আমি সিএমআইকে দিতাম। সিএমওয়াইকে। এখানে দেখেন পাশে দেখেন একটা আছে 8 বিট, 1 বিট, 32 বিট, 16 বিট এইভাবে আছে। তো এটা হচ্ছে আর গিয়ে 8 বিট যেটা আছে, এটা মোটামুটি পারফেক্ট, এটা এনাফ। যদি আমরা 64 বিট দিয়ে দেই, তাহলে আমাদের ফাইল সাইজ অনেক বড় হয়ে যাবে, যেটা আমাদের কোনো প্রয়োজনই নাই। আমাদের জন্য 8 বিটটাই ঠিক আছে। তো তারপরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে এখান থেকে আমরা দিতে পারবো। বাট শুধু যে এখান থেকে দিতে পারবো এরকম না, আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবো। বাট প্রথম অবস্থায় যদি আমরা এখানে হোয়াইট দেই, তাহলে হোয়াইট আসবে। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে এই এই প্যানেলে যে ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে ওইটা শো করবে এখানে। আর ট্রান্সপারেন্ট দিলে কিছুই আসবে না, ব্ল্যাঙ্ক আসবে, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাঙ্ক আসবে। আদারে দিলে এটা অন্য বিষয় এগুলা। তো আমরা নরমালি হোয়াইটে রাখবো, হোয়াইটে রাখলেই এনাফ আমাদের জন্য। ওকে, পরে এখানে অ্যাডভান্স অপশনে কিছু আছে, এগুলো আমরা এখন আর লাগবে না, এটা পরে দেখবো আমরা যদি প্রয়োজন পড়ে। তো আমরা মোটামুটি এতটুকুই। তো দেখেন এখন আমি নিছি কি 1000 × 600, হাইট 1000 আর সরি হাইট 600 আর ওয়েট 1000। তো আমার যদি মনে হয় না আমি এই সাইজটা আমার আরো প্রয়োজন, আমি আরো অন্যান্য সময় এই সাইজ নিয়ে কাজ করব, তো বারবার তো এই সাইজটা কাস্টমলি ক্রিয়েট করতে গেলে ঝামেলা, অনেক সময় নষ্ট হবে। অথবা দরকারটা কি, একবার যদি আমি সেভ করে রাখি, তাহলে তো বারবার আমি এটা কাজ করতে পারবো। তো এর জন্য কি করব আমরা, এখানে দেখেন সেভ প্রিসেট নামে একটা অপশন আছে। তো সেভ প্রিসেট থেকে গিয়ে আমরা এটা সেভ করে দিতে পারবো। তাহলে কি হবে, আমরা পরবর্তীতে এই যেটা আমি সেভ করে রাখছি, এটা আবার এখানে ক্লিক করলে এক ক্লিকে চলে আসবে। তো যেহেতু আমার এটা লাগবে না, আমি আর সেভ করতেছি না, আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন। তো এটা ওকে দেওয়ার পর এইভাবে শো করবে, কারণ কি আমি সাইজটা এইভাবে নিছি। আপনারা যদি অন্য সাইজ নেন তাইলে অন্য। তো এখন দেখেন, একটা মিনিট, তো দেখেন যেহেতু আমি এই ব্ল্যাঙ্ক ফাইল আছে আমার, এটা আমি ক্রিয়েট করছি, এখন এখানে কিছু নাই। আমার কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা, তো দেখেন, জি স্যার। আচ্ছা ফটোশপে দেখেন আমরা এই ফাইলটা নেওয়ার পর এখানে কিছু অপশন আছে, আমরা এগুলা নিয়ে একটু আলোচনা করে নেই, তারপর বাকিগুলো আসবো। তো দেখেন আমরা ফটোশপে যখন ওপেন করছি, ডকুমেন্ট নেই আর না নেই, অনেক পার্সোনাল ডকুমেন্ট না নিলে এরকম আসবে না। তো আমরা ডকুমেন্ট নিলাম, এখন এইভাবে শো করতেছে। তো এখন দেখেন এটা হচ্ছে গিয়ে আমার মেনু বার, এই যে উপরে ফাইল, ইমেজ, এডিট, এগুলা হচ্ছে গিয়ে আমার ফটোশপের মেনু বার। আর এই যে বাম সাইডে যে এই আইকন গুলা দেখতে পাচ্ছেন, এগুলা দেখেন, এগুলা অনেকের এইভাবে সিঙ্গেল রো থাকবে, অনেকের ডাবল রো থাকবে। এখন আপনার যে স্টাইলে কাজ করতে সুবিধা, আপনারা সেমটা করে নেবেন। এটা যে এটা আপনার কাজে কোনো সমস্যা করবে না, আপনার যেটা ভালো লাগে অথবা যেটাতে আপনি
কমফর্ট ফিল করেন ওইটা দিয়ে দিবেন। তো এটা হচ্ছে গিয়ে টুলবার। এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে টুল, ফটোশপের টুল। আর এই যে দেখেন এই যে মেনু বারের নিচে এটা আছে, এটা হচ্ছে গিয়ে আমার অপশন বার। এখানে আমার প্রত্যেকটা টুলের যে এক্সট্রা অপশন গুলো আছে এখানে শো করবে। আর এটা হচ্ছে গিয়ে প্যানেল। এখানে এখানে আমার যে এই কাজগুলো করতে করতে যে অপশন গুলো লাগবে এটা এখানে শো করবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ভাইয়া। তো এখন অনেকের হতে পারে, অনেক সময় সমস্যা হতে পারে যে আপনার কোনো কিছু ধরেন হাত লেগে অথবা অন্য কোনো ভাবে এইভাবে হয়ে গেল, অথবা আপনার নরমালি এইভাবে আসতেছে, অথবা একটা আছে তাইলে একটা নাই, আর কি হজবরল হয়ে গেছে। তখন আপনি কি করবেন? দুইটা কাজ করতে পারবেন। তো এখান থেকে উইন্ডো থেকে গিয়ে ওয়ার্ক প্লেস থেকে এসেনশিয়াল, নরমালি আমরা যে কাজগুলা করি এগুলোর জন্য আমাদের জন্য এসেনশিয়াল ও পারফেক্ট, যদি আমরা আমাদের কাজের ধরন অনুযায়ী এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমরা হয় উইন্ডো থেকে গিয়ে ওয়ার্ক প্লেস থেকে গিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারবো, অথবা এই দেখেন এই কর্নারে রাইট কর্নারে এখানে দেখেন এসেনশিয়াল দেওয়া আছে, তো আমরা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি নরমাল যে কোনো কাজ করি ফটোশপের, তাহলে আমরা আমাদের জন্য এসেনশিয়ালি ঠিক আছে। ধরেন আমরা ফটোগ্রাফি নিয়ে কাজ করব অথবা টাইপোগ্রাফি নিয়ে কাজ করব, তাইলে আমরা এগুলা দিতে পারি। দেখেন এগুলা এই টাইপোগ্রাফির কাজে যে অপশনগুলো বেশি ইউজ হয় এগুলা চলে আসবে। অথবা ফটোগ্রাফি দিলে এই ফটোগ্রাফি ফটো এডিটিং এর জন্য যেগুলা বেশি ইউজ হয় এগুলা এখানে চলে আসবে। তো এইভাবে তো আমরা করব কি? আমরা করব এসেনশিয়ালে। তো এসেনশিয়াল যেহেতু আমাদের নষ্ট হয়ে গেছে, তো এটা আমরা আবার আগের মতো করব। তো এখানে দেখেন এসেনশিয়ালে গিয়ে এখানে নিচে দেখেন রিসেট এসেনশিয়াল আছে, অথবা উইন্ডো থেকে গিয়ে আপনারা পারবেন। তো এখানে রিসেট এসেনশিয়াল দিলে এটা দেখেন অটোমেটিক্যালি এটা আগের মতো ডিফল্ট হয়ে যাবে। তো অনেক সময় এরকম হতে পারে, ধরেন আপনার সবকিছু ঠিক আছে, বাট আপনি চাচ্ছেন যে এখানে আরেকটা এসেনশিয়াল নিছেন। দেখেন এসেনশিয়ালে আমরা চাচ্ছি যে আমার এখন এলাইন টুলটা এখানে নিয়ে আসার জন্য, এলাইনের প্যানেল যেটা। তো আমি কিন্তু এই যে উইন্ডো থেকে গিয়ে এখানে নিয়ে আসতে পারবো। তো এখানে দেখেন সবগুলা যেটা আমার টিক মার্ক থাকবে এটা এখানে চলে আসবে। তো দেখেন আমি যাচ্ছি যে আমার এখান থেকে ধরেন, আচ্ছা এই দেখেন আমার এখানে লেয়ার প্যানেল আছে। এই দেখেন লেয়ার প্যানেল, আমার মনে করেন লেয়ার প্যানেলটা আমি বুলেট ডিলিট দিয়ে দিলাম, অথবা আমার এখানে নাই, এখানে এসেনশিয়ালে নাই, আমি এখন রিসেট না আমারেও কিন্তু এটা নিয়ে আসতে পারবো। তো এখানে কিভাবে আনবো? উইন্ডো থেকে গিয়ে আমার লেয়ার, তো দেখেন এই লেয়ার, অথবা কিবোর্ডে F7 প্রেস করলে চলে আসবে। তো আমরা লেয়ারটা আনলাম। তো লেয়ার কিন্তু অনেক কাজে আসে, এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন যে লেয়ারে আমাদের কতটুকু কাজে আসে। তো দেখেন লেয়ার প্যানেলটা চলে আসছে। তো এইভাবে অন্যান্য প্যানেল গুলো যদি আমাদের আনার প্রয়োজন পড়ে, দেখেন এখানে আমি পাথটাও নিয়ে আসতে পারি, পাথ আছে, অথবা এখান থেকে এলাইনটাও নিয়ে আসতে পারবো, অথবা অন্য যে কোনো গুলো যেগুলো আমাদের প্রয়োজন আছে সবকিছু নিয়ে আসতে পারবো এখান থেকে। তো দেখেন এখানে থেকে চ্যানেল নিয়ে আসতে পারবো, আর কি যেটা আমাদের কাজে আসবে অথবা যেটা আমাদের প্রয়োজন এটা এখান থেকে ইজিলি নিয়ে আসতে পারবো। আবার যদি আমরা আগের মতো পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তখন আমরা রিসেট করে দিব। দেখেন এগুলা এইভাবে আছে। তো আমরা এগুলাকে এইভাবে হাইড করতে পারবো, আবার এক্সটেন্ডও করতে পারবো। তো এগুলো আমরা কাজের সুবিধার্থে এক এক সময় এক একটা করব। আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের প্যানেল। আর যদি মনে করেন যে আমার এইটা এখানে চলে গেছে, আমি রিসেট মারবো না, জাস্ট এটা নিয়ে আসবো, তাইলে এখানে দেখেন উইন্ডো থেকে গিয়ে আমি এই যে দেখেন টুল, এই টুল অপশনটা নিয়ে আসলে চলে আসবে, অথবা রিসেট মারলেও চলে আসবে। আচ্ছা, তো এতটুকু তো বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আরেকটা জিনিস দেখেন, অনেক সময় কাজ করতে গিয়ে দেখবেন আপনাদের একটা সমস্যা হয় যে মনে করেন এইভাবে হয়ে গেছে, আপনার সবকিছু দেখা যাচ্ছে না, জাস্ট আপনি যে ফাইলটা ক্রিয়েট করছেন এইভাবে হয়ে গেছে, মনে করেন ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এখন আপনি এটা চিন্তায় পড়ে গেলেন যে এটা কিভাবে হইলো, এখন এটা থেকে বের হবো কিভাবে? আহ, এটা সবারই হয়, নতুন অবস্থায় অনেকেরই হয় এটা। তো এটা আমি আগে ক্লিয়ার জি। করে নেই। এটা জি কিছু বলতেছেন? কিনা স্যার, মাইক্রোফোন অন করা ছিল, এটা খেয়াল করে। আচ্ছা, তো দেখেন এটা আমি বুঝতে পারলাম না যে এটা কিভাবে হয়ে গেল। তো অনেক সময় এটা হয়, আপনার ধরেন কাজ করতে গেলে এইভাবে হবে। তো এটা আমি শর্টকাট করে আসতেছি, আগে বলি। তো দেখেন এখানে প্রথমে আমরা ভিউ থেকে গিয়ে দেখেন এখানে স্ক্রিন মোড আছে, ভিউ থেকে স্ক্রিন মোড। তো
ভিউ থেকে স্ক্রিন মোডে গেলে আমরা প্রথমে আমরা নরমাল যেভাবে কাজ করি এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড মোড। তো সবাই চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড মোডে কাজ করতে। পরে অপশন আছে ফুল স্ক্রিন উইথ মেনু বার, যাতে আমাদের ফুল স্ক্রিন আসবে সাথে মেনু বারটাও এগুলা চলে। এই দেখেন এইভাবে। তো আমাদের আর যদি পরেরটায় আসি তাহলে দেখেন ফুল স্ক্রিন মোড, আমাদের সবকিছু ফুল স্ক্রিন হয়ে যায়, মেনু বার এগুলা, মেনু বার টুল বার এগুলা সবকিছু হাইড হয়ে যাবে। তো দেখেন ফুল স্ক্রিন এইভাবে হয়ে গেছে। তো এখন তো আমার মেইন ফুল স্ক্রিন হয়ে গেছে, এখন আমি আনডু করব কিভাবে? তো আপনার ফুল স্ক্রিন হোক অথবা না হোক, আপনি যদি কিবোর্ডে এফ প্রেস করেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি এটা স্ক্রিন মোডটা চেঞ্জ হবে। প্রথমে ক্লিক করলে একটা আসবে, পরে আরেকটা, পরে এইভাবে চেঞ্জ হতে থাকবে। তো আমি সবাইকে বলবো আপনারা স্ট্যান্ডার্ড মোডে কাজ করেন, তাইলে আপনাদের জন্য পারফেক্ট। এটা মাথায় রাখবেন। কিসে ক্লিক করব বুঝিনি। কিবোর্ডে এফ এফ বাটনে ক্লিক করবেন। বুঝতে পারছেন? यस বুঝছি। আচ্ছা, তারপরে দেখেন এখানে দেখেন আমি এই হোয়াইট পার্টটা হলো গিয়ে আমি যে ডকুমেন্টটা নিছি একটু আগে এইটা, আর পিছনে যে গ্রে কালারটা আছে এটা হচ্ছে গিয়ে আমার ফটোশপের ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছেন? তো অনেক সময় হতে পারে যে আপনাদের এই কালারটা অন্যরকম হয়ে গেছে, তখন কাজ করতে হতো আর চোখেও সমস্যা করে। তো এর জন্য আপনারা চেষ্টা করবেন, দেখেন এখানে যে আমি চেষ্টা করতে আমি চাচ্ছি যে এই কালারটা চেঞ্জ করব। তো দেখেন এখানে আমি যদি এই হোয়াইট পার্টে না, এই যে হোয়াইট পার্টের বাইরে যে গ্রেটা আছে এখানে যদি আমি রাইট ক্লিক করি, দেখেন এখানে ডিফল্ট আছে। আপনাদের এখানে অন্য কিছু থাকতে পারে। তো এখানে আপনারা ব্ল্যাক ধরেন, ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিলে অতিরিক্ত ব্ল্যাক হয়ে যায়, তো এটা পারফেক্ট না। তো এখান থেকে আরো অপশন আছে, এগুলো আপনাদের দিতে পারেন আপনার যেটা ভালো লাগে। তো দেখেন সবকিছু এক একটা এক এক রকম, তো আপনার যেটা ভালো লাগে এটা দিতে পারেন। তো এগুলা থেকে আমি প্রেফার করবো আপনি ডিফল্টটা ইউজ করেন, অথবা এই যে ডার্ক গ্রে এটা। তো এগুলা দিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আমি ডিফল্টটাই কাজ করতেছি বর্তমানে, আপনারা চাইলে এগুলা করতে পারেন। তো এগুলা হচ্ছে কিছু বেসিক, আপনারা ফটোশপে কাজ করতে গেলে এগুলা জানতে হবে। আচ্ছা, আহ, তো এখন দেখেন আমরা এটা তো ডকুমেন্ট নিলাম। এখন অনেক সময় আমরা কাজের সুবিধার্থে আমাদের ডকুমেন্টটা একটু জুম করতে হবে, আবার জুম আউট করতে হবে, জুম ইন জুম আউট করতে হবে। তো এর জন্য আমরা কিভাবে জুম ইন জুম আউট করতে পারি? তো এখানে দেখেন টুলবারে দেখেন এখানে জুমের একটা অপশন টুল আছে, এই যে জুম। জুমে ক্লিক করার পর দেখেন এখানে যদি আমি এটার উপর রাখি, প্লাস আইকন শো করতেছে। তো আমি যদি এখানে এটা ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি এটা জুম ইন হচ্ছে। এখন প্রশ্ন হলো আমি জুম আউট করব কিভাবে? তো এটা ক্লিক থাকা অবস্থায় যদি আমি অল্টে ক্লিক করি, তাই দেখেন এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। তো আমি যদি এখন ক্লিক করি, আচ্ছা এটা হ্যাঁ, এখন যদি ক্লিক করি দেখেন এটা আমার মাইনাস হচ্ছে। তো এভাবে আপনারা প্লাস জুম ইন জুম আউট করতে পারবেন। এখন এটা হচ্ছে গিয়ে একটা প্রসেস। অন্য প্রসেসটা হলো গিয়ে দেখেন আপনারা নরমাল যে কোনো একটা এই টুল না গিয়ে অন্য টুলে যে কোনো একটা টুলে আছেন, কাজ করতেছেন, মনে হলো যে না একটু জুম করার প্রয়োজন। তো এখন জুম করার প্রয়োজন, আমরা কিভাবে? জি, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, তো দেখেন আমার জুম ইন করার প্রয়োজন, তো আমি কি করব? কিবোর্ডে কন্ট্রোলে ক্লিক করব। ক্লিক করা অবস্থায় আমি কি করব? এখানে প্লাস আইকন, কিবোর্ডে দেখেন প্লাস আইকন আছে, আমি প্লাসে ক্লিক করব। তো যদি আমি কন্ট্রোলে ক্লিক করে প্লাসে ক্লিক করি, আমার যে অন্য যে কোনো টুল থাক সমস্যা নাই, তাইলে আমার এটা জুম ইন হবে। আবার যদি কন্ট্রোলে ক্লিক করে থাকা অবস্থায় আমি মাইনাসে ক্লিক করি, তাইলে জুম আউট হবে। এইগুলো 2 নম্বর প্রসেস। আরেকটা হচ্ছে গিয়ে আমি ধরেন আমি অন্য কোনো টুলে আছি, তারপরে আমি কি করলাম, কিবোর্ডে কন্ট্রোল প্লাস স্পেস বার চেপে ধরে যদি আমি উপর দিকে ড্রাগ করি অথবা ক্লিক করি, হয় ক্লিক করে ড্রাগ করব অথবা জাস্ট ক্লিক করব, তখন কি হবে? যদি আমি ক্লিক করি তাহলে প্লাস হতে থাকবে, আবার ক্লিক করে উপর দিকে ড্রাগ করলে জুম ইন হবে, আবার নিচের দিকে ড্রাগ করলে জুম আউট হবে। আচ্ছা, অথবা আমি যদি ক্লিক করে জুম আউট করতে চাই, তখন আমি কি করব? কিবোর্ডে কন্ট্রোল প্লাস অল্ট ধরে স্পেস বার, এই তিনটা ধরবো। কিবোর্ডে কন্ট্রোল অল্ট প্লাস স্পেস বার ধরলে দেখেন আমার অটোমেটিক্যালি মাইনাস আইকন চলে আসে। তো আমি এখন ক্লিক করলেই মাইনাস হবে, নিচের দিকে ড্রাগ করলে মাইনাস হবে, উপর দিকে করলে প্লাস হবে, এটা সেমই, বাট ক্লিক করলে আমার মাইনাস হবে। বুঝছেন তো?
এই তিনটা ওয়ে, এখন আপনার যেটা ভালো লাগে এটা করতে পারেন। এখন এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। না স্যার। আচ্ছা না স্যার, বুঝতে পারছি। আচ্ছা ওকে। তো এটা হচ্ছে কি জুম ইন। তো দেখেন আমি জুম ইন করলাম, এখন আমার এটা তো ব্ল্যাঙ্ক হোয়াইট স্ক্রিন, তো এটা সবকিছু সমান লাগতেছে। বাট ধরেন আমি যদি কোনো একটা ডকুমেন্ট, আচ্ছা একটা ইমেজ ওপেন করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা না, আচ্ছা মনে করেন এটা হচ্ছে কি আমার একটা ইমেজ। তো আমি যদি এটা জুম ইন করলাম, তো দেখেন জুম ইন করে আমি একটা পর্যায়ে আছি। এখন আমি কিবোর্ডে জুম ইন করছি, তো এখন আমি এখান থেকে আমি চাচ্ছি যে নিচের সাইডটা একটু দেখি। তো নিচের সাইডে তো আমি এভাবে ড্র্যাগ করলে দেখেন আমার কিছুই হইতেছে না। তো এই দেখার জন্য আমার প্রয়োজন হচ্ছে গিয়ে হ্যান্ড টুল। এখানে দেখেন কিবোর্ডে জুমের আচ্ছা এই যে এটা সাইডে একটা দেখেন হ্যান্ড টুল আছে। এখন আপনারা আইকন দেখেন, শুধু আপনার সিঙ্গেল রো ডাবল রো এটা কোনো ফ্যাক্ট না, এটা আপনার যেটা সুবিধা এটা আইকন সেমই থাকে। তো আমরা এখন এই দেখেন এখানে হ্যান্ড টুল আছে। তো হ্যান্ড টুলের সাহায্যে কিন্তু আমরা এক সাইড থেকে অন্য সাইডে দেখতে পারবো। আমরা জুম ইন করছি সমস্যা না, আমরা প্রত্যেকটা সাইড এইভাবে দেখতে পারবো। তো এখন তো সব সময় আপনি কাজের সময় এই জুম টুলটা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন না। তো আমরা কাজের সময় জুম ইন করলাম, জুম ইন করে যদি আমি কিবোর্ডে স্পেস বার চেপে রাখি তাহলে দেখেন আমার এই হ্যান্ড টুলটা অটোমেটিক্যালি চলে আসবে। মানে আমি যে কোনো একটা ইমেজের যে কোনো সাইডটা দেখতে পারবো। আচ্ছা আরেকটা জিনিস একটু খেয়াল রাখেন, আমি যেগুলো শর্টকাট বলবো অথবা যেগুলা একটু মনে রাখার মতো বলবো, এগুলা আপনারা চাইলে কিবোর্ডে ধরেন আপনার কম্পিউটার নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন অথবা একটা খাতা কলমে লিখে রাখতে পারেন, যাতে পরবর্তী এটা ভুলে না যান। কারণ এগুলা ছোট ছোট জিনিস, এগুলা প্র্যাকটিস না থাকলে অনেক সময় ভুলে যেতে পারেন। হ্যান্ড টুলের শর্টকাটটা কি ভাইয়া? বুঝি নাই। আচ্ছা, হ্যান্ড টুলের শর্টকাটটা কি বলছিলেন? আমাদের এখানে মেঘ দিতেছে, একটু জোরে বলেন। আচ্ছা হ্যালো ভাইয়া, জি বলেন। আমার কাছে বেশ কিছু স্পেস বার বলছেন। আচ্ছা আমি আবার বলি, আচ্ছা, আমি একটু আপনাদের যাদের বুঝতে সমস্যা হচ্ছে আমি বলি, আপনারা জুম করার সময় যদি ম্যানুয়ালি করতে চান তাইলে আমরা কি করব, কন্ট্রোল ধরে প্লাস চাপলে আমাদের জুম ইন হবে, মাইনাস চাপলে জুম আউট হবে। অথবা কিবোর্ডে আমাদের আচ্ছা কন্ট্রোল প্লাস স্পেস বার ধরে যদি আমি উপর দিকে ড্র্যাগ করি জুম ইন হবে, নিচ থেকে ড্র্যাগ করলে জুম আউট হবে। আবার যদি আমি স্পেস বার আবার কন্ট্রোল ধরে ক্লিক করতে থাকি তাহলে জুম ইন হবে। আবার কন্ট্রোল অল্ট প্লাস স্পেস বার ধরে ক্লিক করতে থাকলে এটা জুম আউট হবে। তো এটা যদি আপনার মনে রাখতে সমস্যা হয় তাহলে লিখে রাখেন। আর যদি আমরা এক সাইড থেকে অন্য সাইড দেখতে চাই তাইলে শুধু স্পেস বার চেপে রাখবো, তাইলে আমি এইভাবে দেখতে পারবো হ্যান্ড টুল দিয়ে। আচ্ছা আরো কে কিছু কি বলতেছিলেন বলেন। ভাইয়া, আমার কাছে এগুলো সবকিছু শর্টকাট লেখা আছে, আমি গ্রুপে দিয়ে দিই মনে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে তো আরো ভালো ঠিক হবে, আছে। আপনি দিয়ে দিয়েন। হ্যাঁ আচ্ছা তারপরেও উনি দিবেন, ঠিক আছে। তারপরে আপনাদের যদি মনে হয় যে এটা লিখে রাখার বিষয় অথবা কোনো কিছু লিখে রাখার প্রয়োজন, আপনারা লিখে রাখবেন। কারণ নিজে লিখে রাখা আর অন্য লিখে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আছে, আমার নোট করা আছে। আচ্ছা তো এতটুকু গেল। তো পরে আসেন দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের কিভাবে জুম ইন করতে হয়, কিভাবে জুম আউট করতে হয়। তো পরে আসে গিয়ে আমাদের এখানে দেখেন আমরা প্রথমে যে কাজটা করছি, প্রথমে আমরা স্টার্ট করছি ফাইল মেনু দিয়ে, এই যে ফাইল এটা দিয়ে। তো এখানে দেখেন ফাইল থেকে তো আমরা কি করছি, নতুন নিউ উইন্ডো ক্রিয়েট করছি। তো আমরা যদি কোনো আমাদের পূর্বে করা কোনো কাজ ওপেন করতে যাই তাইলে এখানে দেখেন আমরা আমাদের ওপেন আছে। আচ্ছা দেখেন নিউ আমাদের নিউ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে করছি, অথবা আমরা কন্ট্রোল প্লাস এন দিলেও কিন্তু করতে পারতাম, কিবোর্ড শর্টকাট এটা। তো ওপেন করার জন্য আমরা কন্ট্রোল ও প্লাস অথবা আমরা এখান থেকে ফাইল থেকে গিয়ে ওপেন করতে পারবো। আর এগুলা আমরা এখন না জানলে চলবে, এগুলা পরে আমরা জানবো।
এগুলা পরে ওপেন রিসেন্ট হলো গিয়ে আমাদের রিসেন্ট যে কাজগুলা করছে এগুলা যদি আমরা এখান থেকে দেখতে পারবো এবং ওপেনও করতে পারবো। তারপর ক্লোজ, আমাদের এই ডকুমেন্টটা আমরা ক্লোজ করতে চাইলে এখান থেকে ক্লোজ করতে পারবো। আর যদি ক্লোজ অল দিয়ে দেই তাইলে এখানে যেটা ডকুমেন্ট অন আছে সবগুলো ক্লোজ হয়ে যাবে। পরে সেভ এ যা সেভ এগুলো আমরা পরে দেখবো, একটু পরে আসতেছি সেভে আমরা কিভাবে সেভ করতে চাই এটা দেখবো পরে। আচ্ছা সেভ ফর ওয়েব এগুলো আসতেছে। আচ্ছা এগুলো হচ্ছে সেভ করার সময় এগুলা কিছু কাজে আসবে, এগুলো সেভ এজ এবং সেভ ফর ওয়েব এগুলা কিছু বুঝার বিষয় আছে এবং বাকিগুলো আমরা পরে আসবো আস্তে আস্তে আমাদের যদি প্রয়োজন হয়। আর এখানে দেখেন এক্সিটটা হলো কি আমাদের এই ফটোশপটা কাটার জন্য আমরা এটা ইউজ করতে পারি অথবা এখান থেকে করতে পারি। তো এটা আমরা পরে দেখবো। তো দেখেন এখন যদি মনে হয় না আমরা এখান থেকে না, আমরা যদি চাই যে আমার এই যে উইন্ডোটা ওপেন করছি ইমেজের, এখন আমি ইমেজটা সেভও করবো না, জাস্ট কেটে দিব, আমরা ফটোশপে এখন এটা কাজ করবো না। তো এখানে দেখেন এই নামের পাশে ক্রস আছে, ক্রস আইকন আছে, আমরা এটা ক্রস দিয়ে দিলেই চলে যাবে। আচ্ছা আপনারা যারা এই ভার্সন ইউজ করতেছেন তাদের একটা সমস্যা হতে পারে, ধরেন এই একটা উইন্ডো নিছি আমি, অনেকের এইভাবে আসে, আমারটা তো একদম ফিট হয়ে আসছে, আপনাদের এইভাবে আসতে পারে। তো আবার নতুন একটা ডকুমেন্ট নিলে আবার এইভাবে আসবে, আবার আরেকটা নিলে আবার আবার এইভাবে আসবে, হ্যাঁ ভাইয়া। এইভাবে না, এইভাবে আসবে আপনাদের। তো এটা কিন্তু আপনাদের জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো এর জন্য কি করবেন, যাদের মোটামুটি ধরেন স্ক্রিনটা একটু ছোট তাদের এই প্রবলেমটা হবে অবশ্যই। তো দেখেন এখন আমি কি করব এটা সলভ করার জন্য, দেখেন আমি এখানে আমার ডকুমেন্টের এই যে এই প্যানেলটা ধরে আমি ক্লিক করে ড্রাগ করে এখানে নিয়ে নিব। দেখেন এখানে নেওয়ার সাথে সাথে সাইড থেকে আমাদের ব্লু একটা স্কয়ার ব্লু একটা দাগ আসছে, এটা আসার সাথে সাথে আমি এটা ছেড়ে দিলে এটা দেখেন এখানে ফিট হয়ে গেছে। সেম ভাবে বাকিগুলোও কিন্তু এখানে এভাবে ড্রাগ করে এভাবে নিয়ে নিতে পারে, তাইলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। নাইলে দেখবেন একটার উপর একটা আপনি কোনটা কাজ করতেছেন কোনটা আছে কিছুই বুঝতে পারবেন না। এটা হচ্ছে গিয়ে আমাদের কিভাবে আমরা ফাইলটাকে ফিট করব, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা তো দেখেন আমরা তো মোটামুটি ফাইল কিভাবে নেই এটা শিখে গেছি। আচ্ছা এখন আমরা শিখবো কিভাবে আমরা ফাইলটা সেভ করব এবং কিভাবে সেভ করলে কি হয়। এখন ধরেন আমাদের তো এখন কিছুই করি নাই, সো এগুলা পরে আসবো, জাস্ট সেভটা শিখে নেই এবং সেভের ফরম্যাট গুলো একটু জেনে নিব, পরে এগুলা বিস্তারিত আলোচনা করব পরে অবশ্যই, বাট তারপরে একটু আইডিয়া নিয়ে নেন। তো ধরেন আমি এখান থেকে একটা শেপ নিলাম, আচ্ছা এটা কিভাবে নিছি কেন নিছি এটা পরে বলবো, ধরেন নিলাম, অথবা এখানে আরেকটা নিলাম, এই দুইটা নিলাম। তারপর এখানে আমি একটা টাইপ টুল নিয়ে কোন একটা নিল, আচ্ছা এক মিনিট আমাদের টাইম মেবি শেষ, 9 মিনিট আছে। আলহামদুলিল্লাহ এগুলো তো দেখেন এখানে আমি একটা লেখা লিখলাম, যাই হোক আমি এগুলা কিভাবে লিখছি কেন লিখছি এগুলা পরে বলবো, আমি জাস্ট আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য। তো দেখেন এটা হচ্ছে গিয়ে আমার ফটোশপের যে আমি এডিট করছি, ধরেন দেখেন এখানে আমার লেয়ার প্যানেল কিন্তু আমাদের অনেক কাজে আসবে। তো দেখেন এখানে আমাদের প্রত্যেকটা, এখানে প্রথমটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, পরেরটা আছে রেক্টেঙ্গল 1 এই যে এটা, পরেরটা আছে আরেকটা পলিগন 1, পরেরটা আছে আমাদের টেক্সট। তো এখন যদি এটা আমি সেভ করতে চাই তো আমি কিভাবে সেভ করব, দেখেন ফাইলে গিয়ে যদি আমার ডকুমেন্টটা আমি প্রথমে কোনো জায়গায় সেভ না করি, তখন আমি ফাইলে গিয়ে যদি সেভ করি তাইলে আমার জন্য একটা পপআপ আসবে যে আমি কোথায় সেভ করব, কি নামে সেভ করব এর জন্য। আর যদি এটা আমার আগে অন্য জায়গায় সেভ করা থাকে, আমি ওপেন করছি অথবা পরে আবার কিছু এডিট করে আবার সেভ করতে চাই, তখন কন্ট্রোল এস দিলে অথবা সেভ দিলে আর কিছুই আসবে না, আগেরটার উপর রিপিট হয়ে যাবে, বুঝতে পারছেন? আর যদি আচ্ছা প্রথমে এটা দিয়ে সেভ করি আমি, তো এখান থেকে আমি সেভ করতেছি, আমি ডেস্কটপে সেভ করে দেই।
তো এখানে আমি আগে বলছিলাম যে আমরা যে কোনো সময় আমরা ফাইল নেমটা চেঞ্জ করতে পারবো। তো আমি এখন চেঞ্জ করতেছি না, এটা এইভাবে থাক। তো পরে দেখেন আছে আমার ফটোশপ পিএসডি। এটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমি ফাইল টাইপটা কিভাবে সেভ করব, কোন টাইপের ফাইল সেভ করব। তো এখানে পিএসডি আছে, এটা হচ্ছে গিয়ে ফটোশপ ফাইল। তো ফটোশপের জন্য যে আমরা যে কোনো সময় এডিট করতে চাই, এইভাবে যদি কোনো কিছু সেভ করতে চাই তাইলে এটা আমরা পিএসডি হিসাবে সেভ করব। তো এখানে আরো অনেক ফরম্যাট আছে, তো এগুলো আমরা পরে আস্তে আস্তে কাজ করতে করতে শিখবো যেগুলো আমাদের প্রয়োজন লাগে। তো এখানে দেখেন প্রথমেই আছে পিএসডি। তো এটা হচ্ছে গিয়ে মনে করবেন আমরা যদি কোনো ডকুমেন্ট এডিটেবল সেভ করতে চাই, যাতে আমাদের পরবর্তী যে কোনো সময় আমরা এডিট করতে পারি, এইভাবে সেভ করতে চাইলে এটা আমরা পিএসডি হিসাবে সেভ করব। আর যদি মনে হয় না এটা আমি একবার স্টিল ইমেজ হিসাবে সেভ করে দিই, আমাদের পরে আর লাগবে না, তাইলে এখানে আমরা আমাদের জন্য আছে দেখেন পিএনজি আছে, জেপিজি আছে, আরো অনেক ফরম্যাট আছে, জেপিজি আছে, আরো অনেক ফরম্যাট আছে। তো দেখেন আমি এটা পিএসডি আকারে সেভ করতেছি। তো এখানে সেভ করলাম। তো এখন যদি আমি এখানে কোনো এডিট করি, মনে করেন এখানে আরেকটা শেপ নিলাম অথবা অন্য অন্য কিছু। তো দেখেন এখন যদি আমি এখান থেকে সেভ দেই, তাইলে কিন্তু আমার আর কোনো পপআপ আসবে না। আমি আগে যেটা সেভ দিছি এইটার উপর আবার রিপিট হয়ে যাবে, এটার আর কি ফাইনাল ভার্সন হিসেবে রিপিট হবে। তো দেখেন আমি এখানে সেভ দিলাম, কিছুই হইতেছে না। আগে হয়েছে অবশ্যই, আমার আগের জায়গায় এটা সেভ হয়ে গেছে। তো আমি এটা এখন বর্তমানে কেটে দিচ্ছি, তারপর আবার ওই ফাইলটা ওপেন করবো, তাতে বুঝতে পারবেন যে এটা কি হয়েছে, পিএসডি হিসাবে সেভ করলে আমাদের সুবিধাটা কি। তো দেখেন আমি ওপেন করছি, কেটে দিছি। এখন আমি এখান থেকে ফাইল থেকে গিয়ে ওপেনে গিয়ে আমি এটা সেভ করছি কি আনটাইটেল 1 নামে। তো এটা এখন থেকে ওপেন করলাম, এটা ওপেনের শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল ও দিলে ওপেন হবে। তো দেখেন আমি যেভাবে সেভ করছি, আমি যেভাবে রাখছিলাম সেম টু সেম আছে। দেখেন আমার প্রত্যেকটা লেয়ার এডিটেবল আছে, আমি যে কোনো সময় টেক্সটটাও চেঞ্জ করতে পারি। ধরেন এখানে আমি লিখলাম বেচ টু। আচ্ছা, এইভাবে এটা কিভাবে লিখি অথবা কিভাবে ছোট বড় করা যায় এটা আমি পরে আসতেছি, এটা জাস্ট এতটুকু দেখে রাখেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এটা আমি কিছুই করতেছি না, আমি জাস্ট আপনাদের বোঝাতেছি যে কিভাবে সেভ করে। তো দেখেন আমি এটা ইজিলি চেঞ্জ করতে পারতেছি। তো আমি যদি এখন আবার যদি কন্ট্রোল এস অথবা সেভ দেই, এই আগের জায়গায় সেভ হবে। তো আমি চাচ্ছি যে না, এখন এটা আমি সেভ এজ এ কি হয় আমি এটা দেখবো। তো আমি যদি সেভ এজ এ গিয়ে আমি চাচ্ছি যে আমার সেভে আছে গ্রাফিক বেজ টু সেভ আছে, অথবা এটার কালার আছে, এটার কালার আছে, এটা আমি অন্যটা দিচ্ছি যে এই কালার, অথবা এখানে জাস্ট বেচ টু দিলাম। এখন যদি আমি এখান থেকে গিয়ে সেভ না দিয়ে সেভ এজ দেই, তাইলে আপনারা তো সবাই মাইক্রোসফট অফিস এক্সেল এগুলা ইউজ করছেন, তো মোটামুটি আইডিয়া আছে সেভ এজ এবং সেভ এর কাজ কি। তারপরে আবার বলতেছি আর কি। তো সেভ এজে দিলে দেখবেন আমার আগেরটা আগের জায়গায় থাকবে, বাট এটা আমার নতুন হয়ে সেভ হবে, নতুন ফাইল। তো আমি এটা দিলাম আনটাইটেল 2 দিয়ে আবার পিএসডি হিসাবে সেভ করলাম। তো এখন যদি আমি এটা সবগুলা কেটে দেই, তারপর আমি দেখেন আমি কিন্তু এইভাবে ড্র্যাগ করেও কিন্তু ওপেন করতে পারবো, আমার ফাইলগুলো এভাবে ওপেন করতে পারবো, অথবা কিবোর্ড থেকে এই যে ফাইল থেকে গিয়ে ওপেন করে দুইটা সিলেক্ট করে নিয়ে আসতে পারবো, এই যে দুইটা ওপেন। তো দেখেন এখন আমার দুইটা কিন্তু দুইভাবে সেভ হয়েছে। এটা হচ্ছে কি আমরা পিএসডি সেভ করছি, সেভ এজ এবং সেভ কিভাবে কি হয়েছে। তো এখন দেখেন, এখন যদি আমি পিএসডি সেভ না করে অন্য কোনো মুডে সেভ করে, ধরেন আমি এখানে থেকে সেভ এজে গেলাম, সেভ এজে গিয়ে আমি এটা পিএসডি না দিয়ে জেপিজি দিয়ে দিলাম, আনটাইটেল ট্রু থাক, সমস্যা না, নামটা সেম থাক। এখন যদি আমি সেভ দিয়ে দেই, এখানে আর কিছুই করলাম না, এখানে দেখেন সেভ এজ। তো সেভ দেওয়ার পর দেখেন এখানে আমার একটা পপআপ আসছে, এটা যেহেতু আমি জেপিজি হিসেবে সেভ করতেছি, একটা পপআপ আসছে যে আমি ইমেজের কোয়ালিটিটা কেমন রাখবো, এটা কোয়ালিটি কমাবো নাকি বাড়াবো। তো প্রথম অবস্থায় আমাদের নরমাল মোটামুটি, এটা যদি কোয়ালিটি বেশি থাকে সাইজটা একটু বড় হবে এবং কোয়ালিটি একটু বেটার হবে। তো এখানে দেখেন ম্যাক্সিমাম, হাই, মিডিয়াম, লো এগুলো আছে। তো আমি প্রেফার করব হাই অথবা মিডিয়াম অথবা ম্যাক্সিমাম এগুলো রাখেন। যদি আপনার সাইজে কোনো সমস্যা না হয় তাইলে ম্যাক্সিমামই রাখেন, তাইলে আপনার কোয়ালিটিটা বেটার থাকবে।
তো এখান থেকে আপনারা এইভাবে ড্র্যাগ করে কম বেশি করতে পারেন, অথবা এখান থেকে লিখেও কম বেশি করতে পারেন। এটা এটা আপনার উপর, বাট এখান থেকে আপনারা হাই রাখলেই এনাফ, আবার ম্যাক্সিমাম রাখতে পারেন। তো এখানে বেসিকে গিয়ে এটা স্ট্যান্ডার্ড দিয়ে দিবেন, তারপর ওকে। তো দেখেন এটা আমার, দেখেন এটা পিএসডি আছে, বাট এখন যেটা জেপিজি হিসেবে সেভ করছি, এটা দেখেন নরমাল ইমেজ। আমরা নরমালি যেভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলে যেভাবে জেপিজি ইমেজ হয়, সেম টু সেম ইমেজ। এটা আমি আর কখনো এডিট করতে পারবো না। দেখেন এটা যদি আমি ফটোশপে ওপেন করি, দেখেন এটা আমার লেয়ার প্যানেলে আর কোনো লেয়ার নাই, জাস্ট একটা স্টিল ইমেজ হিসেবে আছে। বুঝতে পারছেন তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার। এটা হচ্ছে গিয়ে আমাদের কিভাবে ফাইলটা সেভ করব এবং কিভাবে ওপেন করব। আশা করি কোনো সমস্যা থাকার কথা না, থাকলে এটা পরে আরো একটু আমরা যখন কাজ করতে করতে যখন সেভ টেভ করবো তখন আরেকটু আপনারা ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে কে একটা স্কেচ দিয়েছেন, এটা উঠাই নেন। আচ্ছা দেখেন আমি এটা ডিলিট করলাম। তো তারপরে কি আসে আমাদের ডকুমেন্টের যে কালার আছে, আমরা বলছিলাম যে আমরা যে কোনো সময় এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবো, অথবা যে কোনো কালারটা চেঞ্জ করতে পারবো। তো এখন এটা স্টার্ট না করে আমি মানে আমাদের এই কি এটা সময় শেষ, তো আমরা এটা স্টপ করে আবার নতুন করে ওপেন করি, আপনারা সবাই আবার জয়েন করেন। ওকে স্যার।